ভারতের লোকসভা নির্বাচনের পর প্রকাশ্যে বিজেপির অন্তর্কোন্দল। আলোচনায় অমিত যোগী দ্বন্দ্ব, মোদীর বিতর্কিত সিদ্ধান্তের কারণে আসেনি প্রত্যাশিত ফল, অভিযোগ গেরুয়া সমর্থকদের। রাশিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে জার্মানিতে ন্যাটোর সামরিক মহড়া। অত্যাধুনিক যুদ্ধবিমানের সাহায্যে পশ্চিমা জোটের শক্তি জানান। অভিবাসন নীতিতে কঠোর হচ্ছে মালদ্বীপ, বিদেশি কর্মী নিয়োগে নীতিমালা পরিবর্তন। শ্রমিকদের জরিমানা পরিশোধে নিয়োগকর্তাদের বেঁধে দেওয়া হল সময়সীমা। এবং সৌদি আরবের আকাশে দেখা গেল জিলহজ মাসের চাঁদ। 15 জুন পবিত্র হজ, পরদিন উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর প্রকাশ্যে আসতে শুরু করেছে মোদীর দল বিজেপির অন্দরে নানা টানাপোড়েনের খবর। প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ার জন্য দায়ী করা হচ্ছে মোদী ও অমিত শাহর নানা সিদ্ধান্তকে। উত্তরপ্রদেশে দলের ব্যর্থতার দায় অনেকেই চাপাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের ওপর। অন্যদিকে অমিত শাহর কাছের নেতারা আঙুল তাক করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দিকে। এদিকে ভোটের ফল নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর টুইটে নরেন্দ্র মোদীর কথা উল্লেখ না থাকা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। 303 থেকে 240। 2019 সালের লোকসভা নির্বাচনের চেয়ে এবার 63 আসন কমেছে নরেন্দ্র মোদীর বিজেপির। ফলে শরিকদের নানা আবদার মেনে নিয়েই গঠন করতে হচ্ছে সরকার। নির্বাচনের আগে 400 আসনের টার্গেট নিয়ে ঢাকঢোল পিটিয়ে মাঠে নামলেও ফল প্রকাশের পর যেন থমকে গেছেন মোদী নিজেও। সেই সঙ্গে প্রকাশ্যে আসতে শুরু করেছে 10 বছর ধরে একের পর এক সাফল্য পাওয়া দলটির অভ্যন্তরীণ টানাপোড়েন ও কলহের কথা। নির্বাচনের প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ায় প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী ও অমিত শাহর নেয়া নানা সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এরই মধ্যে কোনো কোনো মহল নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অমিত শাহকে না দিতে মোদীর ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষ করে উত্তরপ্রদেশে ভরাডুবির জন্য দায়ী করা হচ্ছে অমিত শাহকে। বলা হচ্ছে অযোগ্যদের খেয়াল খুশি মতো প্রার্থী করা ও মনোনয়ন কেনাবেচা করেছেন অমিত শাহ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের নেতারা উল্টো উত্তরপ্রদেশে হারের দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর। তাদের অভিযোগ, এবারের লোকসভা নির্বাচনে হাত গুটিয়ে বসেছিলেন তিনি। 2019 সালের মতো একচেটিয়া জয় নিয়ে মোদী ফের ক্ষমতায় আসুক তা চাননি আদিত্যনাথ। মোদী অমিতের সঙ্গে আদিত্যনাথের সম্পর্কের তিক্ততা প্রথম প্রকাশ্যে আনেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার বক্তব্য ধরে গত মাসে হিন্দুস্তান টাইমসের করা এক প্রতিবেদনে বলা হয়, 18তম লোকসভা নির্বাচনে জয়ী হলে নরেন্দ্র মোদী দায়িত্ব দিয়ে যাবেন অমিত শাহর হাতে, আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে আদিত্যনাথকে। এদিকে ভোটের ফল নিয়ে মঙ্গলবার টুইট করে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে বিজেপির সভাপতি জেপি নাড্ডার প্রশংসা করা হলেও ছিল না নরেন্দ্র মোদীর নাম। এতে গুঞ্জন ওঠে মোদীর ওপর রাজনাথের বিরাগভাজন হওয়ার। বিশ্লেষকরা বলছেন, শরিক দল নির্ভর সরকার হওয়ায় রাজনাথ সিং এর মতো নেতাদের এবার গুরুত্ব দিতেই হবে মোদীকে। আর ভোটের এমন ফলের পর দলের মধ্যে প্রেসার গ্রুপ তৈরি হওয়ার সম্ভাবনা তো আছেই। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। শরিকদের দাবি চাওয়া পূরণে এবার বেশ বেগ পেতে হচ্ছে বিজেপিকে। দিল্লিতে গিয়ে সরকারকে সমর্থনের বিনিময়ে একগুচ্ছ দাবি দাওয়া পেশ করেছেন এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। নীতিশ 4 পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রী পদ চেয়েছেন। অন্যদিকে চন্দ্রবাবু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রী পদ চেয়ে তদবির করেছেন। শুধু তাই নয়, স্পিকার পদও দাবি করেছেন চন্দ্রবাবু। রোববার ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ। প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখা যাবে বিজেপির নরেন্দ্র মোদীকে। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। তবে এনডিএ জোটের শরিকদের দর কষাকষিতে চাপে রয়েছে গেরুয়া শিবির। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বুধবার দিল্লিতে শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিজেপি শীর্ষ নেতারা। এই বৈঠকে শরিকরা মোদী অমিত শাহর কাছে নিজেদের দাবি দেওয়া পেশ করেছে।
সরকারকে সমর্থনের বিনিময়ে একগুচ্ছ দাবি করেছে এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু। এনডিটিভি বলছে ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে 3টি পূর্ণমন্ত্রী পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে 4টি পূর্ণমন্ত্রী পদ চেয়েছেন নীতিশ, যার মধ্যে রয়েছে রেল, গ্রাম উন্নয়ন, পানি সম্পদের মতো মন্ত্রণালয়। একই সঙ্গে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন নীতিশ। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন। নীতিশের মতোই পানি সম্পদ ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে নিজদের এমপিতে দেখতে চাইছেন তিনি। শুধু তাই নয়, স্পিকার পদও দাবি করেছেন চন্দ্রবাবু। এছাড়া অন্ধ্রপ্রদেশের সব দেনা পরিশোধে আর্থিক প্যাকেজের দাবিও জানিয়েছেন নাইডু। বড় এই দুই দল বাদেও ছোট দলের মধ্যে বিহারের চিরাগ পাসওয়ানের দল একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রী পদ দাবি করেছে। ওই রাজ্যে একটি আসন পেয়েছে জিতন রাম মাঝির হাম, তাদেরও দাবি একটি পূর্ণমন্ত্রীর পদ। মহারাষ্ট্রে 7টি আসন পেয়েছে একনাথ শিন্ডের শিবসেনা। দলটি একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে। এছাড়াও মন্ত্রিত্ব পেতে মুখিয়ে রয়েছে উত্তরপ্রদেশের আরএলডি, আপনা দল, জেডিএস। গত 2 মেয়াদে বিজেপিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই বিজেপির, কারণ দাবি মানা না হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। রাশিয়া ও ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতের মধ্যেই জার্মানিতে শুরু হলো যুদ্ধ বিমান মহড়া। দেশটির দক্ষিণে বিমান ঘাঁটি রামস্টাইনে শুরু হওয়া এই মহড়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশ অংশ নিচ্ছে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ইউক্রেনকে ঘিরে রাশিয়া ও জার্মানির মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই জার্মানির রাইনল্যান্ড-ফালৎস অঙ্গরাজ্যের যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রামস্টাইনে শুরু হয়েছে ন্যাটোর সামরিক বিমান মহড়া। ফ্রেন্ডলি কম্পিটিশন নামে এই যুদ্ধ বিমান মহড়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ স্বাগতিক জার্মানি ছাড়াও ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশ অংশ নেয়। রামস্টাইনের এই মহড়ায় 4র্থ ও 5ম জেনারেশনের অত্যাধুনিক যুদ্ধ বিমান ছাড়াও জার্মানির বিখ্যাত ইউরোফাইটার এয়ারক্রাফটের মাধ্যমে বৈমানিকরা ন্যাটোর শক্তিমত্তার জানান দেয়। জার্মানিতে যুদ্ধ বিমান মহড়ার প্রসঙ্গে রামস্টাইন বিমান ঘাঁটির অন্যতম প্রধান কর্নেল মিশাইল ট্রাউটারমান বলেন, সামরিক জোট ন্যাটোর বৈমানিকদের দক্ষতা যাচাই, তাদের আরও অভিজ্ঞ করে গড়ে তোলার এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। এই মহড়ার মাধ্যমে জানাতে চাই যে আমরা সব ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষায় ন্যাটোর সদস্য দেশগুলো কতটা শক্তিশালী তার প্রমাণ দেয়া। প্রায় 7 ঘন্টা ব্যাপী এই মহড়ায় ন্যাটোর সদস্য দেশের 30 জনেরও বেশি বৈমানিক অংশ নেয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, মিত্রদের মধ্যে ঐক্য বাড়াতে এবং রাশিয়ার মতো পরাশক্তির সম্ভাব্য হুমকির বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই মহড়ার আয়োজন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সৌদি আরবে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। 15 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। পরদিন 16 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। বৃহস্পতিবার সৌদি আরবের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য ব্যাপক আয়োজন করা হয়। এদিন স্থানীয় সময় 7:26 দেশটির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করে সৌদির সুপ্রিম কোর্ট। সৌদি আরবের চাঁদ দেখার কেন্দ্রীয় স্থান সুদাইর ও তুমের থেকে চাঁদ দেখা যায়নি। তবে দেশটির আল হারিক থেকে জ্যোতির্বিদ আবদুল্লাহ আল কাথরি প্রথম চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। সেই হিসাবে আগামী 15 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। পরদিন 16 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এর মধ্যে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের 12 লাখের বেশি মুসল্লি। এবার বিশ্বের প্রায় 30 লাখ মানুষ হজ পালন করবেন। বাংলাদেশ থেকে 85,257 জন মানুষ যাচ্ছেন হজ পালনে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বেশ কয়েকটি দেশে 16 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্স এবং যুক্তরাজ্যে পালিত হলো ডি ডে বা নরম্যান্ডি ডের 80 বছর পূর্তি। ফ্রান্সের নরম্যান্ডির সমুদ্র উপকূলে আয়োজকদের আমন্ত্রণে হাজির হন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে প্রাণ দিয়ে লড়া যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
ফ্রান্সের নরম্যান্ডির উপকূলবর্তী এলাকায় অন্যান্য দিনের চেয়ে আজকের সূর্যোদয় যেন একটু বেশি উজ্জ্বল। ৮০ বছর আগে যে সূর্যকে মাথায় রেখে হাজারো সেনা এই সমুদ্র তীরে অবতরণ করেছিলেন, সেই একই সূর্যের নিচে লড়াইয়ে প্রাণ দেয়া বন্ধুর স্মরণে শ্রদ্ধায় মাথা নত করে দাঁড়িয়েছেন তাদেরই সহযোদ্ধা বন্ধুরা। নানা আয়োজনের মধ্য দিয়ে ডি ডে বা নরম্যান্ডি ডের ৮০ বছর পূর্তি পালিত হলো ফ্রান্সে। দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোর আয়োজনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউক্রেনের রাষ্ট্রনেতারা জড়ো হন সেখানে। নরম্যান্ডি সৈকতের যে স্থানে যুদ্ধের সময় সৈনিকেরা অবতরণ করেছিলেন, ঠিক সেখানেই ৪ দেশের প্যারাট্রুপাররা প্যারাশুট জাম্প করেন। এই অনুষ্ঠানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ যোদ্ধারাও অংশগ্রহণ করেছেন। যদিও ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে আমন্ত্রণ জানানো হয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ফ্রান্সের পাশাপাশি ব্রিটেনেও নানা আয়োজনের মধ্যে দিবসটি পালিত হয়। ইংল্যান্ডের পোর্টসমাউথে রাজা তৃতীয় চার্লস এই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন। প্রিন্স উইলিয়ামস এবং দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকও শ্রদ্ধা জানান। যে স্বাধীনতা অর্জনের জন্য সেদিন যোদ্ধারা প্রাণ দিয়েছিলেন, সেই স্বাধীনতাকে বুকে ধারণ করে সামনে এগোনোর কথা বলেন ব্রিটেনের রাজা। তিনি অনুষ্ঠানে আসা যোদ্ধাদের সঙ্গেও মিলিত হন। এ সময় দুটি ডাকোটা এয়ারক্রাফটের ফ্লাই পাস্ট প্রদর্শন করা হয়। অভিবাসন নীতিতে আরও কঠোর হচ্ছে মালদ্বীপ। বিদেশি কর্মী নিয়োগে নীতিমালা পরিবর্তনের পাশাপাশি নিয়োগকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে কাজ শুরু করেছে দেশটির সরকার। বিদেশি কর্মীদের জরিমানা পরিশোধে নিয়োগকর্তাদের সময়সীমা বেঁধে দিয়েছে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় দেশটিতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মালদ্বীপের শ্রমবাজারে অবৈধ প্রবাসী কর্মীদের একটি বড় অংশ বাংলাদেশিরা। দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের দ্রুত শৃঙ্খলা ও নজরদারির মধ্যে আনতে চায় মালদ্বীপ সরকার। তবে এ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু অসাধু মধ্যস্বত্বভোগী নিয়োগকর্তা। সরকারের বৈধকরণের যে কোনো উদ্যোগেই জড়িয়ে পড়ছে এসব চক্র। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় ১০,৬১৯টি নিবন্ধিত নিয়োগকর্তার অধীনে ১,০২,৮০৭ জন অভিবাসী কর্মীর জরিমানা এবং ফি বকেয়া রয়েছে, যা স্থানীয় মুদ্রায় ১৬৭ রুপিয়া। আগামী ১৮ মাসের মধ্যে দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগকর্তাদের সমস্ত বকেয়া ফি এবং জরিমানা নিষ্পত্তি করতে সময়সীমা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে নতুন শ্রমিক নিয়োগের পারমিট ইস্যু স্থগিত করা হবে। আমরা বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মোটা অঙ্কের টাকা নিয়ে কিছু মানুষদেরকে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে। তারা টেনশনে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে আমাদের শ্রম বাজারটাকে ধ্বংস করে দিয়েছে। অসাধু কাজের সাথে লিপ্ত আছে, ওদের কারণেই মূলত ভিসাটা বন্ধ হয়ে গেছে। আমি এখানকার হাইকমিশনার স্যারের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই দিকগুলো দেখবেন, আর বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাতে মালদ্বীপের শ্রমবাজার আবারও খুলে দেওয়া হয়। আমাদের বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী বলা যায়, এরা হলো লোকজন নিয়ে এসে যে পরিমাণ টাকা পয়সা এরা নিচ্ছে, তো আমাদের লোকজন নিয়ে আসার কথা বলে আজ থেকে 3 মাস 4 মাস আগে 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া আছে, কিন্তু দালালরা আসলে এরা কোঠাগুলো দিতে পারতেছে না। এ অবস্থায় এখনো যারা অবৈধভাবে মালদ্বীপে বসবাস করছেন তাদের দ্রুত বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন। একটি বড় সংখ্যক আমাদের কর্মীরাই বৈধ হতে পেরেছেন, তবে এখনো কিছু সংখ্যক কর্মী তারা আনডকুমেন্টেড অবস্থায় রয়েছেন। তাদেরকে আমরা বিভিন্ন সময় অনুরোধ করে যাচ্ছি যাতে করে তারা বৈধ হন এবং বৈধ কোনো কোম্পানির অধীনে চাকরি করে। চলমান বৈধকরণ প্রক্রিয়ায় যে সকল অবৈধ অভিবাসী অংশ নেবেন না তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে এবং পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ স্থগিত রাখা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। আফগানিস্তানে ৬৩ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। এতে ১৪ জন নারীও ছিলেন। দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বেত্রাঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির একটি স্টেডিয়ামে তাদের বেত্রাঘাত করা হয়। তারা যৌনতা, চুরি ও অনৈতিক সম্পর্ক সহ নানা অপরাধে অভিযুক্ত ছিল। আফগানিস্তানে জাতিসংঘের মিশন এক বিবৃতিতে জানায়, তালেবান কর্তৃপক্ষ এ ধরনের শাস্তি দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এবার যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ সম্পাদকের সঙ্গে প্রথমবারের মতো সামনাসামনি আলোচনায় একথা জানান তিনি। রুশ ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেওয়া পশ্চিমা দেশগুলোর দিকে নির্দিষ্ট দূরত্বে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের চিন্তা করা হচ্ছে বলেও জানান পুতিন।
তিনি বলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে না, পশ্চিমা বিশ্বের এমন অনুমান ভুল। অসলোর প্রাণকেন্দ্রে রয়েছে নরওয়ের একটি বৃহত্তম প্রাচীন গণগ্রন্থাগার। এখানে সব সংস্কৃতির মানুষ মিলিত হয়। গ্রন্থাগারটির নাম ডাইকমান। আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলী হওয়ায় দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয় এটি। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্টে বিস্তারিত। জ্ঞান পিপাসু সমাজ সংস্কারক ও বিখ্যাত বই সংগ্রাহক কার্ল ডাইকমান তার সংগ্রহের ৬,০০০ বই দান করেছিলেন নরওয়ের রাজধানী অসলোর বাসিন্দাদের জন্য। তার দান করা বই নিয়ে ১৭৮৫ সালে এই গ্রন্থাগারের যাত্রা। দীর্ঘ ২৩৯ বছরে গ্রন্থাগারটির সংগ্রহের তালিকা যেমন বেড়েছে, তেমনি এর আধুনিকায়নও হয়েছে। গ্রন্থাগারে ১১ লাখের বেশি বই, ম্যাগাজিন ও চলচ্চিত্র আছে। একজন বই প্রেমী এখান থেকে একসঙ্গে একাধিক বই নিতে পারেন। এজন্য দিতে হয় না কোনো চার্জ। তবে যথাসময়ে বই ফেরত না দিলে গুনতে হয় জরিমানা। সপ্তাহের ৭ দিনই খোলা থাকে গ্রন্থাগার। অসলোর বেশ চমকপ্রদ জায়গা এই গ্রন্থাগারটি। সব বয়সী মানুষ এখানে মিলিত হন। সব সংস্কৃতির মিলনস্থল এটি। সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রবেশ করা যায়। এটি তৈরি করতে অনেক অর্থ ব্যয় হয়েছে। নরওয়েতে আমরা সম্মিলিত হয়ে এমন কাজে ব্যয় করি যাতে সবাই ব্যবহার করতে পারেন। অসলোতে যেমন দরিদ্র মানুষ আছে, তেমন আছে ধনীও। সবার সন্তান এখানে একসঙ্গে মিলিত হয়। বাংলাদেশি মুদ্রায় ২৬০০ কোটি টাকা ব্যয়ে গ্রন্থাগার ৫ তলা নতুন ভবন নির্মাণ করা হয়। অসলো সিটি সরকারের ব্যবস্থাপনা ও মালিকানাধীন এই গ্রন্থাগার অসলো সেন্ট্রাল স্টেশন ও অপেরা হাউসের ঠিক মাঝখানে অবস্থিত। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ঘিরে উৎসবের আমেজ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। ম্যাচের আগে ডালাসের ভেন্যু গ্র্যান্ড পিএরি স্টেডিয়াম ঘুরে তাদের সঙ্গে কথা বলেছেন লস্কর আল মামুন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ক্রিকেটটা বাঙালির রক্তে মিশে আছে। মার্কিন মূলকে ২২ গজের খেলা অপরিচিত হলেও যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখনও লাল সবুজের জার্সিতে শেকড়ের টান ঠিকই খুঁজে। এবার সেই বিদেশ বিভুঁয়ে টাইগারদের কাছ থেকে দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্র প্রবাসীদের। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে উল্লেখযোগ্য বাংলাদেশি হাজির হয়েছেন ভেন্যু ডালাসে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই শহরে এসে পৌঁছেছে বাংলাদেশিরা। দেশের বাইরে থেকে এসেছেন অনেকে। এছাড়াও টেক্সাসের উত্তরাঞ্চলের শহর ডালাসে প্রায় ১৫ লক্ষাধিক বাংলাদেশির বসবাস। সব মিলিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচকে ঘিরে এক ধরনের উৎসব মুখর পরিবেশ লাল সবুজ সমর্থকদের মাঝে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা আমরা দেখার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছি। আমি অলরেডি বলেছি, এবং এখানে একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে। বাংলাদেশ জয়ের মাধ্যমে এই ডালাস টেক্সাস গ্র্যান্ড প্রি থেকে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে, এবং আমরা অতি আশাবাদ যে বাংলাদেশ এবার দ্বিতীয় রাউন্ডে খেলবে। দলের সাম্প্রতিক পারফরমেন্স যেমনই হোক না কেন, ডালাসে বাংলাদেশ দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত প্রবাসীরা। ডালাসে হচ্ছে খুব বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে, তার পক্ষে থেকে সবাই আমাদের টিমকে সাপোর্ট করবে, সেজন্য সেটা নিয়ে আমরা খুবই খুশি। যুক্তরাষ্ট্রে প্রায় দিন ২০ ধরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচ সহ ৪ টি-20তে মাঠে নামলেও ডালাসে এটাই হবে টাইগারদের প্রথম খেলার অভিজ্ঞতা। খেলা দেখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে জড়ো হয়েছে বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, প্রিয় দল বাংলাদেশ প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে খেলবে পরবর্তী রাউন্ডে। যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড পেরি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ কনক আপনাকে। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।